আইয়ুব বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না। বাচ্চু ভাই আমার জীবনের একটা বড় পার্ট জুড়ে বাচ্চু ভাই আছে। পর্দার রাজশাহীতে আমি কোনোদিন পারফর্ম করিনি, আপনার সঙ্গে বাজাবো, এই প্রথম তার সঙ্গে সে আমার সঙ্গে গিটার বাজালো। বাচ্চু ভাই যার কারণে আমাকে সেলফি দেওয়ার নাম দিল, তো ওই নামে এখন পর্যন্ত সবাই আমাকে ডাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল আয়োজন হয়েছিল, প্রায় 50,000 মানুষ হয়েছিল। সেইখানে আমার সঙ্গে বাজানোর জন্য, গান গাওয়ার জন্য নয়, আমার সঙ্গে বাজানোর জন্য সে স্বেচ্ছায় বলল, পর্দার রাজশাহীতে আমি কোনোদিন পারফর্ম করিনি, আপনার সঙ্গে বাজাবো, এই প্রথম তার সঙ্গে সে আমার সঙ্গে গিটার বাজালো এবং পারফর্ম করলাম। সঙ্গে আবিদা ছিলেন, ফরিদা পারভিন ছিলেন। দেখুন, তখন সে জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু আমার সঙ্গে বাজানোর জন্য আমন্ত্রণ জানালো। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবারে এত সফল একটা অনুষ্ঠান হয়েছিল 50 বছর পূর্তি উপলক্ষে। তার পরের ঘটনা, আমাকে নিয়ে তারই উদ্যোগে একটা অনুষ্ঠান হয়েছিল আমার একক, এবং সেখানে কেউ না, ও লিড গিটার বাজাচ্ছে এবং আমাকে গান গাইতে যে জ্যামিংয়ের মতো প্রায় ঘন্টা থেকে গান করেছিল। এটা ভিডিও হয়েছিল। তো এই জিনিসগুলো আমাকে খুব হন্ট করে যে এত বড় মাপের একজন, শুধু গিটারিস্ট নয়, এত বড় মাপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গায়ক, আমরা একজন সোলোইস্ট, আমরা আধুনিক গানের শিল্পী, আমাদের সঙ্গে তার সখ্যতা হওয়ার কোনোই প্রয়োজন ছিল না। কিন্তু সে কোয়ালিটি বোধহয় বুঝতো এবং জানতো যে এর মধ্যেও, আধুনিক গানের মধ্যেও কিছু করবার আছে, যে কারণে আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে যায়। তো এই ঘটনাগুলো আমাকে প্রায় আমার ছেলে ফার্সিদের সঙ্গে শেয়ার করি। আমার ছেলে ফার্সিদকেও খুব সে পছন্দ করতো এবং অনেক টিপস দিয়েছে, বেস গিটার কীভাবে বাজাতে হয়। এই গেল আমার ব্যক্তিগত পর্যায়ে। আর নতুন প্রজন্মের কথা যেটা প্রসঙ্গ এলো, যে কীভাবে এগিয়ে নিয়ে যাব নতুন প্রজন্মের শিল্পীদের কাছে, এইটা এখনকার সময়ে একটু অসুবিধা হয়ে গেল, আবার সুবিধাও হলো। অসুবিধাটা হলো কি, যে আগে যেমন কনসার্টগুলো হতো, এখন কনসার্টগুলো কমে আসছে ধীরে ধীরে। আমার ধারণা আরও কমে যাবে। তাতে হবে কি, আইয়ুব বাচ্চু হেন একজন সিঙ্গার গান গাইবে, নতুন প্রজন্মের ছেলেরা দেখতে যাবে, দেখে প্রভাবিত হবে, এই স্কোপটা বেশ কমে যাচ্ছে। আবার উল্টো দিকটা হচ্ছে যে আইয়ুব বাচ্চুর গান কিন্তু খুব সহজে একটি ছেলে মোবাইল ফোনে পেয়ে যাচ্ছে এবং ভালো মন্দ জ্ঞান সেখানেও তৈরি হচ্ছে। তাই আমাদের যারা আমরা প্রায় প্রবীণ হয়ে উঠেছি, অর্থাৎ আমাদের মধ্য গগন থেকে সরে এসছে আমাদের লাইফ স্কেলে, তাদেরও কিছু দায়িত্ব আছে। এই নিয়ে আমি একটা ছোট্ট স্ট্যাটাসও দিয়েছি কয়েকদিন আগে, যে আমাদের মতো যারা জনপ্রিয়তা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, তাদের অনেক বড় দায়িত্ব আছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে গানের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। শুধু গান শোনা নয়, আগ্রহ সৃষ্টি করতে হবে, যে গান শুনতে হবে। এইটার কোনো উল্লেখযোগ্য পথ আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও এই যে নেট জগৎ, এই নেট জগৎ দিয়েও আমিও কিছু চেষ্টা চরিত্র করি, যে নতুন ছেলেপিলেদেরকে নতুন গানগুলো, পুরনো গানগুলো শোনানোর জন্য শেয়ার করি, এবং ব্লগও লিখি, এবং আমার চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে গান বাজনা শিখে শিখে বড় হয়েছি আমি। বিশেষ করে আমি যেহেতু চট্টগ্রামের, তো বেসিক্যালি চট্টগ্রামের যারা লেজেন্ডারি মিউজিশিয়ানস আছে, তাদের প্রভাবটা আমাদের উপর অনেক বেশি থাকে ইউজুয়ালি, বিকজ চট্টগ্রামে একটা স্টেজ প্রোগ্রামের কালচার আছে, এটা আপনারা সবাই জানেন। তার সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আমরা বাচ্চু ভাই বা পার্থদা বা আরো চট্টগ্রামের যারা লেজেন্ডারি আছে, বিশ্বদা, তাদেরকে ফলো করে করেই কিন্তু আমরা গান করা শুরু বা গান শেখা শুরু। তো বাচ্চু ভাইয়ের বিষয়টা হলো, বাচ্চু ভাইয়ের সঙ্গে একে তো আঞ্চলিক একটা টান তো আছেই, তারপরে বাচ্চু ভাইয়ের সঙ্গে দেখা হলে উনি কখনোই আমার সঙ্গে মানে শুদ্ধ ভাষায় কথা বলতেন না, আমরা সবসময় চট্টগ্রাম ভাষায় কথা বলতাম। এবং বাচ্চু যাওয়ার আগে, মানে বেশ কিছুদিন আগে আমাকে একটা টাইটেলও দিয়ে গেছেন, যে টাইটেল আমাকে এখন মিডিয়াতে অনেকেই ডাকে, সেটা হলো সেলফি টাওয়ার। কিন্তু আমার হাইট একটু ভালো হওয়ার কারণে সবাই আমাকে মোবাইলটা ধরায় দেয়। তো বাচ্চু ভাই যার কারণে আমাকে সেলফি টাওয়ার নাম দিল, তো ওই নামে এখন পর্যন্ত সবাই আমাকে ডাকে। আর যদি মিউজিশিয়ান হিসাবে আসলে বাচ্চু ভাইকে মূল্যায়ন করার মতো ক্ষমতা বা দক্ষতা কোনোটাই আমার নাই। তবে খালি এতটুকু মন থেকে বলতে পারি যে বাচ্চু ভাইয়ের মতো মিউজিশিয়ান চাইলেই হওয়া যায় না। এটা
উপরওয়ালার রহমত লাগে, কারণ এই ধরনের মানুষরা বর্ন হয় সাধারণত, তাদেরকে আসলে চাইলেই ইমিটেটও ইনফ্যাক্ট করাটা খুব কঠিন। কারণ আমি যতদূর জেনেছি নকিব ভাইদের কাছ থেকে, বাচ্চু ভাইয়ের কাছ থেকে, বাচ্চু ভাই যখন প্র্যাকটিস করতেন 20 ঘন্টা 22 ঘন্টা প্র্যাকটিস করতেন উনি একসময় ওনার শুরুতে। তো এইগুলা রেয়ার আসলে, এগুলা একটা মানুষ যখন বড় হয় না বা বড় হবে তার কিছু আলামত থাকে। তো এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে ওনার কি পরিমাণ ডেডিকেশন ছিল মিউজিকের প্রতি। তো যার কারণে হয়েছে কি যে আজকে বাচ্চু ভাইয়ের কোনো বিকল্প কিন্তু বাংলাদেশে আর নেই, বা আমি আই ডাউট আর হবে কিনা জানি না, ভবিষ্যতের কথা হয়তো বা 50-100 বছর পর আমরা আরেকজন আইয়ুব বাচ্চুকে পাই কিনা, ততক্ষণে আমরা থাকবো না, বাট স্টিল বাচ্চু ভাই আর হবে, which is true। ওনার মেলোডি, ওনার সিঙ্গিং স্টাইল, ওনার গিটার প্লেয়িং, দিস ইজ ইউনিক। এখানে আর দ্বিতীয় কোনো কথা। আইয়ুব বাচ্চু চলে গেছে এই কথাটাই মানতে রাজি না আমি, কারণ এত অল্প বয়সে চলে গেল হঠাৎ করে, এটা আসলে এখন আমি বিশ্বাস করতে পারছি না। দেখতে দেখতে 60 বছর প্রায় শেষ চলে গেল, যে এইভাবে সময়গুলো চলে যায়। বাচ্চুকে তো আমরা একেবারে ছোটবেলা থেকেই চিনি, ছোটবেলা থেকেই আমরা একসাথে মিউজিক করেছি সোলসে, আমার হাত ধরেই বাচ্চু সোলসে জয়েন করি, এবং সেজন্য ওকে খুবই মিস করি, প্রতিটা মুহূর্ত মিস করি। এবং আমি এই কথাই বারবার বলতে চাই যে শুধু একদিন নয়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন বাচ্চুকে আমরা স্মরণ করবো, ওর জন্য দোয়া করবো, সেটাই আমি জন্য চাই। আমি নতুন প্রজন্মকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বাচ্চু কিন্তু একদিনে আইয়ুব বাচ্চু হয়ে ওঠে নাই। যখন বাচ্চু প্রথম সোলসে জয়েন করে 1980 সালের কথা বলছে আমি, সেই বাচ্চু আর 10 বছর পরে বা 20 বছর পরের বাচ্চুকে দেখ না। সেটা হচ্ছে তার অধ্যাবসায় এবং সাধনার ফল। অসম্ভব সিরিয়াস ছিল মিউজিক নিয়ে, এবং গিটার, আমি বলবো গিটার নিয়ে সে ঘুমাতো, গিটার নিয়ে সে ভাত খেত, সারাক্ষণ সে গিটার আছে ওঠা। এই যে তার ডেডিকেশন, এই যে তার প্যাশন মিউজিকের প্রতি, গিটারের প্রতি স্পেশালি, এটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আসলে। কারণ আমরা যেহেতু ওকে খুব কাছ থেকে দেখেছি, সেজন্য শেয়ার করতে চাই এই প্রজন্মের কাছে। সেই সুবাদে আমি এটাও বলতে চাই যে স্টার হওয়া খুব সোজা, এবং রাতারাতি মানুষ স্টার হতে পারে। সত্যিকার অর্থে শিল্পী হওয়া বা আইয়ুব বাচ্চু হওয়া কিন্তু এত সোজা না, এবং সেজন্য বলবো যে সাধনার কোনো বিকল্প নেই, এবং মিউজিকের শর্টকাট বলে কিছু নেই, সাধনা করতে হবে। এবং বাচ্চুকে যদি আমরা সত্যিকার অর্থে ভালোবাসতে চাই, সত্যিকার অর্থে মনে রাখতে চাই, তাহলে তার কাজগুলোকে আমাদের মনে রাখতে হবে, তার সৃষ্টিগুলোকে আমাদের ধারণ করতে হবে। এবং বাচ্চু যে আইয়ুব বাচ্চু কী ছিল, মানুষ হিসেবে কেমন ছিল, কিভাবে তার জীবনযাপন করেছে, মিউজিককে কিভাবে ডেভেলপ করেছে, চেষ্টা করেছে, তো এগুলো আমাদের একটু জানা দরকার। এই জন্য আমি নতুন প্রজন্মের কাছে অনুরোধ করব যেন বাচ্চুকে নিয়ে শুধু সে নট অ্যাজ এ গিটারিস্ট, নট অ্যাজ এ মিউজিশিয়ান, একজন মানুষ হিসেবে কীভাবে সে এতদিন জীবনযাপন করেছে, সেটাও যেন একটু মাথায় রাখে, কারণ অসাধারণ একজন মানুষ ছিলেন, মায়ের প্রতি ভালো। বাচ্চু ভাই আমার জীবনের একটা বড় পার্ট জুড়ে বাচ্চু ভাই আছে। আমার চোখের সামনে এলআরবি গড়ে ওঠা, এলআরবি যখন গড়ে ওঠে তখন এলআরবির থেকে পুরো বাচ্চু ভাই সোল ছেড়ে যখন এলআরবিকে শুরু করলো, বাচ্চু ভাইয়ের প্র্যাকটিস প্যাড ছিল আমাদের প্যাড, অবস্কেরের প্যাড। যতদিন বেঁচে ছিলেন বাচ্চু ভাইয়ের কাছে কোনোদিন কোনো কিছু চেয়ে পাইনি, এরকম জিনিস আমার মনে পড়ে। বাচ্চুর ব্যাপারে তো বহুবার বহু কথা বলেছি। আচ্ছা, যেটা বলতে চাই, একটা বিষয় যেটা আমরা সবাই জানি, হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, আর মানুষ হিসাবে ওর অনেক বড় হার্ট ছিল, মানুষের জন্য করতো, আমাদের মিউজিশিয়ানদের জন্য করতো, আর সেন্টিমেন্টালও ছিল। তো যেহেতু ওর অনুভূতিগুলো স্ট্রং ছিল, ওর সেন্টিমেন্টাল ছিল। আমার সাথে ওর সম্পর্ক বলতে গেলে প্রথমেই যেটা আসবে বহু বছরের। আমাদের ব্যান্ড মিউজিকের যে যাত্রার কথা বলা হয় বা যে যা কিছু উত্থান এবং এর প্রত্যেকটাতেই অ্যাকচুয়ালি আমরা সহযাত্রী হিসেবে ছিলাম। সুতরাং সেদিক থেকে রিকালেক্ট করলে অনেক অনেক
স্মৃতি আছে যেগুলো খুবই সিগনিফিকেন্ট, এবং প্রত্যেকটাতে সে তার সময় চিন্তা ভাবনাটা দিত বাম্বাতেও সম্পৃক্ততায়, বাম্বার বিভিন্ন কার্যকলাপে। এবং যে জিনিসটা আমি সবচেয়ে পার্সোনালি মিস করি সেটা ওর একটা অ্যাবসলিউটলি আনকন্ডিশনাল একটা আমার উপরে একটা 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 নির্ভরযোগ্য ছিল। আমি কিছু বললে ওটা ডেফিনেটলি করতো, কোনো ধারণা থাকলে সেটা পিছনে দাঁড়াতো এবং সাপোর্ট করতো। আর ব্যান্ড মিউজিক, রক মিউজিক, পপ মিউজিক, whatever it is, সেটার সামনে নেওয়ার জন্য যা কিছু করা দরকার সেটা সাথে সে সবসময় দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।